April is the cruelest month, breeding lilacs out of the deadlands, mixing memory and desire. আজ থেকে 102 বছর আগে টি.এস. এলিয়টের লেখা এই কবিতা আমাদের জানান দেয় যে এপ্রিল কি ভয়াবহ হতে পারে। এই যে ভবিষ্যৎবাণী টি.এস. এলিয়ট করেছিলেন, সেই ভবিষ্যৎবাণী আমরা হয়তো কোথাও না কোথাও বর্তমানে অনুভব করতে পারছি, আমরা প্রত্যক্ষ করতে পারছি। কিন্তু আমাদের কি প্রত্যক্ষ করার কথা ছিল? এ বিষয় নিয়ে ভাবার আছে। যেহেতু আমরা প্রত্যক্ষ করছি, এখন সেখান থেকে বাঁচার উপায় কি? বর্তমানে প্রকৃতি ধ্বংসের ফলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো তীব্র তাপপ্রবাহ, এবং এর ফলে আমাদের শরীরের উপর, আমাদের প্রতিদিনকার জীবনযাপনে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। সেগুলোর নিবারণ বা কিভাবে করা, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চর্চায় আমরা একেবারে সাম্প্রতিক সমস্ত বিষয়াবলী নিয়েই আলোচনা করে থাকি। আমাদের আজকের চর্চায় আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্যের অন্যতম বিশিষ্ট এবং বরিষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নাথ। স্যার, আপনাকে স্বাগত জানাই। স্যার, প্রথমেই যে বিষয়টা দিয়ে শুরু করছিলাম, যে এই যে বর্তমান সময়ে পৃথিবীতে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে প্রকৃতিগতভাবে কিংবা আমাদের জীবনযাপনেও, তার একটা অন্যতম মূল কারণ হচ্ছে পরিবেশ দূষণ, ক্লাইমেট চেঞ্জ। এবং তার জন্য আমরা ঠিক কতটা দায়ী? ব্যক্তিগতভাবে আপনার অনুধাবনটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। দেখুন, প্রথম কথা হলো আমরা সামাজিক জীব, কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য হলো যে অন্যান্য আরও সামাজিক জীব আছে, সেই তুলনায় আমাদের যে সামাজিকতাটার সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তা, নিজেদের পরিবেশ, নিজেদের অবস্থার উন্নতি করার আলাদা আমাদের একটা ক্ষমতা আছে। আমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারি, সেইগুলোকে কাজে লাগাই। কিন্তু সেই আবিষ্কার কোনো দিনই এটা একেবারে পরিবেশ বান্ধব হয়ে ওঠে না। কিছু না কিছু ক্ষেত্রে সেগুলো, সেই আবিষ্কার অনেক সময় দেখা যায় দীর্ঘমেয়াদী কুফল ডেকে আনে। যেমন ধরুন, আজকে আমরা এই যেসব আবিষ্কার করেছি, এখানে আমাদের প্রচুর গাড়ি ঘোড়া হয়েছে, তার জন্য আমাদের খনিজ তেলের ব্যবহার করছি, এগুলোর বায়ু দূষণ বাড়ছে। আমরা নিজেদের বাসস্থান বানানোর জন্য বড় বড় বিল্ডিং হাঁকছি, বনাঞ্চল আমরা ধ্বংস করছি, সেই বনাঞ্চলের জায়গায় আমাদের বড় বড় বিল্ডিং হচ্ছে, সেখানে আমরা এসি লাগাচ্ছি। এসি, আমার ঘর ঠান্ডা রাখতে এসির একটা অংশ কাজ করে, যেটাতে উষ্ণ বাতাসটা বের করে। আমাদের যে এই যে বনায়ন যা ধ্বংস করছি, তার ফলে পরিবেশের যে জল ধারণ ক্ষমতা, মাটির আর্দ্রতা থাকা, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে তাড়াতাড়ি সব জিনিস গরম হচ্ছে। আপনি দেখবেন যে গ্রামের মধ্যে যে পরিমাণ গরম অনুভূতি হয় বা টেম্পারেচারও দেখা যায়, সেটা গ্রামের চেয়ে শহরে বেশি। যে শহর যত বেশি মানে হাই রাইজ বিল্ডিং আছে, সেই সব এলাকায় সেটা আরও বেশি। তো এইগুলো আমাদের, তো আমরা এই যে বললাম যে আমাদের নিজেদের উন্নতি সাধনের জন্য করতে গিয়ে আমরা পরিবেশটাকে তিলে তিলে নষ্ট করছি। এগুলো নিয়ে আমরা সচেতন, কিন্তু এগুলোকে সচেতন হলেও সেইগুলোকে পুরো পাল্টে দেওয়ার বোধহয় আমাদের ক্ষমতা নেই। কিন্তু আমাদের সেইগুলো সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। যেখানে আমরা পারি সেখানে হয়তো কিছুটা আমরা চেষ্টা করতে পারি। একক প্রচেষ্টা সম্ভব নয়, সামগ্রিকভাবে সমবেতভাবে যদি আমরা চাই, তাহলে হয়তো পরিবর্তন আনা সম্ভব। এখন যেহেতু সমস্যাটা সৃষ্টি হয়েছে, তার ফলে যেটা প্রত্যক্ষ হচ্ছে যে অন্যতম বর্তমান সময়ে যেটা দাঁড়িয়ে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অত্যন্ত দাবদাহ, গরম, এবং তার ফলে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এবার অঞ্চলভেদে এই সমস্যাগুলো বিভিন্ন রকমের। এবার আমরা ভারতবর্ষের যে অঞ্চলটাতে থাকি, সেখানে মানে গরমটা আমরা খুব বেশি অনুভব করি, যার ফলে সমস্যাও সৃষ্টি হয়। তো এই গরমজনিত বা খুব প্রচলিত শব্দ আছে এখন হিট ওয়েভ, এই হিট ওয়েভের কারণে
কি কি প্রবলেমস আমাদের শরীরে হতে পারে? হ্যাঁ, এই জায়গাটাতে আমার মনে হয় আগের প্রশ্নের একটা আমি সাপ্লিমেন্টারিও একটু ঢুকিয়ে নিচ্ছি। আমাদের পরিবেশটা, ত্রিপুরার পরিবেশটা কীরকম সেটা বুঝতে পারলে আমাদের পরবর্তী সময় আলোচনাটা সুবিধা হবে। আচ্ছা, আমাদের এই যে মৌসুনীরাম চেরাপুঞ্জি এলাকা আছে, সেই এলাকার যদি আমরা গঠন দেখি, দুটো পর্বত আছে কোনাকুনিভাবে আছে। সেই পর্বতে কি হয়, বাতাসটা যখন আসে সেই দুটো পর্বতের মধ্যখান দিয়ে ঢুকে গিয়ে সেটা ঘনীভূত হয়, সেটা বৃষ্টির সৃষ্টি করে। তো আমাদের এলাকাটা একসময় চেরাপুঞ্জি এবং ত্রিপুরার পার্বত্য এলাকা, সেই এলাকাটা একসময় বৃষ্টিপ্রবণ এলাকা ছিল। আচ্ছা, এখন আস্তে আস্তে এই এলাকাটা আবার মানে এর জন্য, কয়লার জন্য, সেখানের মানে উত্তোলনের জন্য সেই পাহাড়গুলো ধ্বংস হচ্ছে, সেখানের গাছগুলো মানুষের চাহিদার জন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে। পরিবেশ কিন্তু আমাদের এখানেও পাল্টাচ্ছে, কিন্তু তারপরেও মূলত আমাদের যে ত্রিপুরার যে আবহাওয়াটা, আমরা সমুদ্রের এলাকার খুব কাছে না হলেও বৃষ্টিপ্রবণ এলাকার কাছাকাছি আমরা, ফলে আমাদের যে বাতাসটা আছে সেটা আর্দ্রতা কম্পারেটিভলি বেশি, মানে ভ্যাপসা গরম আমাদের এখানে। এখন যে অঞ্চলে শুধু মানে আর্দ্রতা কম কিন্তু গরম বেশি, সেই এলাকার গরমের জনিত রোগের একরকম। যেখানের মধ্যে ভ্যাপসা গরম, সেখানের মধ্যে রোগের, গরম জনিত কারণে রোগের মানে কষ্টটা বা সেগুলোর যে অসুখগুলো সেগুলো আরেকটু অন্যরকম হবে। এইটুকু আমাদের বোঝা দরকার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের যদি আমরা দেখি, যেমন ধরুন আর্দ্রতা যদি 70% উপরে যদি আমাদের বাতাসে জলীয় বাষ্পের ঘনত্ব হয়, যেটা আমরা আর্দ্রতা মাপি, সেটা যদি বেশি হয় তাহলে দেখা যায় শরীর থেকে যে আমাদের যে উত্তাপটা বের হয়ে শরীরটা ঠান্ডা হবে সেটা ঠিক মতো হয়ে ওঠে না। টেম্পারেচার যদি আমাদের বডির থেকে আবহাওয়ার টেম্পারেচার বেশি হয়, ফলে যেটা ঘামের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে আমাদের হওয়া উচিত সেগুলো হয়ে ওঠে না। বাতাস একটা খুব জরুরি জিনিস, বাতাস থাকলে পরে আমাদের শরীরে ঘাম শুকাতে সাহায্য করে। সেগুলো এখন যদি বাতাসটা যে এখন চারিদিকে যখন এরকম দালান কোঠা আছে, এরকম আছে, সেখানে বাতাসের চলাচলটা সীমাবদ্ধ হয়ে যায়, ফলে কি হয়, এক তো ব্যবসা গরম, তার মধ্যে বাতাস নেই, জলীয় বাষ্প শুকানোর সুযোগ পায় না, আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা আমাদের জন্য বেশি। যেটা সমুদ্রের পাড়ের এলাকাতেও হতে পারে, কিন্তু সমুদ্রের পাড়ে খোলা বাতাস যদি হয়, সমুদ্রের বাতাসটাও আসে, সেখানে হতো না। আমরা আরেকটা জিনিস যেটা হয়ে যাচ্ছে এখন শহর এলাকায়, সেই জিনিসটা পাচ্ছি না, বাতাসটা চলাচলের জায়গাটা নেই। তো এর কারণে মানে আমাদের এখানের অঞ্চল যদি আমরা খেয়াল করি তাহলে কি কি রোগ হতে পারে, বা জেনারেলি আমরা দু ধরনের ভাবে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি। একটা ক্লাসিফিকেশনে বলতে পারি যে গরমের জন্য, এটা ডাইরেক্ট নাম, গরমের জন্য কিছু কিছু আমাদের গরমের সময় আমরা কিছু রকম ব্যবহার আমাদের চরিত্রের মধ্যে পাল্টায়। যেমন ধরুন, সেই গরমে জল পিপাসা বেশি পায়, সেই সময়টাতে শীতের সময় মানুষ ঘর থেকে কম বের হয়, গরমের সময় মানুষ বেশি বের হয়। তো সেই সময় বাইরে ঘোরাঘুরি করলে জল পিপাসা পাওয়া, রাস্তাঘাটের জল টল খাওয়ার একটা প্রবণতা বেড়ে যায়, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রবণতা বাড়ে। সেটা হলো এটা জনিত একটা রোগের সমস্যা। আরেকটা হলো ডাইরেক্টলি হিট আমাদের শরীরে যেটা ক্ষতি করে। স্যার, আরেকটা বিষয় লক্ষ্য করার মতো যে বর্তমান সময়ে বা অতিরিক্ত গরমের সময় দেখা যায় দুটো শব্দ খুব বেশি শোনা যায়, একটা হচ্ছে হিট এক্সজশন আর একটা হচ্ছে সানস্ট্রোক। এই দুটোর মধ্যে পার্থক্য যদি আপনি একটু তুলে ধরেন। দেখুন, যদি স্পেসিফিক্যালি বলি তাহলে এক্সজশন হলো যেটাতে আমার বডিতে কম্পেনসেট করার ক্যাপাসিটি আছে, আমার যে বডি টেম্পারেচার রেগুলেট করার মেকানিজমটা আছে, কিন্তু সেই মেকানিজম ঠিকভাবে কাজ করার মতন ক্যাপাসিটি নেই। এত গরমের মধ্যে আমরা থাকি, সেটার জন্য আমাদের কাজ করতে পারে না বলে বডি এক্সজশন হয়, আমাদের নানান রকম সমস্যা দেখা দেয়, অসুস্থ হয়ে পড়ি। আর স্ট্রোক হলো এমন যে সেটাতে আমার বডির টেম্পারেচার 105 ডিগ্রির উপরে উঠে যায়
এবং তখন আমার বডির বিভিন্ন এনজাইম, বিভিন্ন রকম লিভার, কিডনি সব কিছুই ঠিকভাবে কাজ করতে চায় না। কিছু কিছু লোকের আছে যাদের প্রচণ্ড ঘাম হয়, আবার বয়স্ক মানুষ যারা বিভিন্ন রকম অসুখে ভোগেন তাদের মধ্যে যেটা কমন হিট স্ট্রোক করে একটা আছে, যেটা এপিডেমিক বলা হয়, গরমে, প্রচণ্ড গরমে একসঙ্গে প্রচুর মানুষ অসুস্থ হয়, সেই সব জায়গাতে কি হয়, সেইভাবে কাজ করে না, সব বিকল হয়ে যায়। এটা ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সির সৃষ্টি হয়। আচ্ছা। এবং এটাকে যদি সঙ্গে সঙ্গে না বোঝা যায় আর তাদেরকে যদি টেম্পারেচার ঠিকভাবে তাড়াতাড়ি কন্ট্রোল না করা যায়, বরফ দিয়ে, ঠান্ডা জল দিয়ে, ব্ল্যাঙ্কেট দিয়ে নানানভাবে এদেরকে যদি টেম্পারেচার কন্ট্রোল না করা যায়, তাহলে এদের মৃত্যুও হতে পারে। আচ্ছা। হিট স্ট্রোকের ক্ষেত্রে মানে এক্সোশনের বেলাও হতে পারে অসুস্থ, কিন্তু সেখানে মৃত্যুর সম্ভাবনাটা কম্পারেটিভলি কম, কারণ তখনও শরীর নিজস্ব একটা মেকানিজম আছে যেটা দিয়ে শরীর যদি আমরা ঠান্ডা জায়গায় থাকি, ঠান্ডা জল টল খাই, নিজেকে একটু ঠান্ডা পরিবেশে আসি, নিজে থেকে ঠিক হতে পারে। কিছু কিছু জিনিস হয়তো দেখা যাবে একটু লবণের কম হয়ে গেছে বা হয়েছে, সেগুলো হতে পারে। তো ওভারঅল এক্সোশনটা হলো মাইল্ডার ডিজিজ, আর স্ট্রোক হলে সেটা হলো মানে হিট স্ট্রোক যেটা বলি সেটা হলো ভেরি সিরিয়াস ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি। এবারে যদি একদম খুব সাধারণভাবে বিষয়টাকে দেখি, যে আপনারা ডাক্তারবাবুরা সবসময় বলে থাকেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো এই একই থিওরিটা যদি আমরা এই গ্রীষ্মকালের ক্ষেত্রে ব্যবহার করতে চাই বা এই যে হিট ওয়েভের টাইমটাতে ব্যবহার করতে চাই, তাহলে কি কি সাজেশন আপনি রাখবেন? হ্যাঁ, প্রথম কথা হলো আমার যে এই যেটা করার জন্য আমাদের ঢিলে ঢালা পোশাক পরা, সুতির কাপড় পরা, প্রচুর জল খাওয়া, সঙ্গে একটু অল্প পরিমাণে নুন থাকা উচিত। রেগুলার একটা এক্সারসাইজ করা দরকার আছে, কারণ সেটা করলে আমাদের একটা গরমের প্রতি অ্যাক্লিমেটাইজেশন হয়। এই অ্যাক্লিমেটাইজেশন আমাদেরকে লং রানে সেই গরমের সময় সাহায্য করে। সেই সময়টাতে অ্যাক্লিমেটাইজেশন হলে দেখা যায় যে আমার শরীর থেকে যে লবণটা বের হয় ঘামের সঙ্গে, সেই ঘামের লবণটা কম থাকে। জল বের হয় ঠিক আছে, বডির টেম্পারেচার করার জন্য খুব তাড়াতাড়ি অল্পতেই একটু যদি দরকার পড়ে সঙ্গে সঙ্গে ঘাম বের হয়। তো অ্যাক্লিমেটাইজেশনের একটা দরকার আছে। কিছু কিছু জায়গাতে আমাদের যেটা দরকার, যে কিছু মানুষ আলাদা করে অসুস্থ হওয়ার প্রবণতা আছে, এদেরকে আমরা আইডেন্টিফাই করা উচিত, এদের সতর্ক করা উচিত। যেমন ধরুন একটা ডায়াবেটিক পেশেন্ট, তার দীর্ঘদিনের স্কিনের রোগ আছে, মানে স্কিনটাও ডায়াবেটিসের জন্য তোর ঘাম কম হয়। এই লোকটা যদি গরমের মধ্যে পরিশ্রম করে তাহলে তার ঘাম বেরোবে না, তার অত টেম্পারেচার বাড়বে। একটা কিডনি পেশেন্ট আছে, গরমে আমি বলেছিলাম যে রক্তনালীগুলো, চামড়ার নিচে রক্তনালীতে প্রবাহ বাড়ে। রক্তনালীতে প্রবাহ বাড়ার জন্য কি দরকার, বডি কি করে যে আমার খাদ্যনালী এবং কিডনি থেকে রক্তনালীগুলোর রক্তের সাপ্লাই কমিয়ে দেয়। তো এদের বেলা এরা দেখা যায় যে এই জন্য বাড়াতে গিয়ে এদের অন্যভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এদের ঘাম টাম কম হয়। অনেক আছে সাইকিয়াট্রিক পেশেন্ট, এমন কিছু কিছু মেডিসিন নেন যে মেডিসিনগুলো ওদের ঘাম কমিয়ে দেয় বা ওদের বডির ডিফেন্স মেকানিজমটা নষ্ট হয়ে যায়। এরা যখন, এইসব বয়স্ক লোকেরা যখন এই তাপ প্রবাহের সময় সবচেয়ে বেশি অসুস্থ হয়, এরা কমন হিট স্ট্রোকের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আর বাকি যারা আছেন অল্প বয়স্ক, যারা আর্মির লোক, যারা স্কুলের স্টুডেন্ট এরকম আছে, বা খেলাধুলা করে রোদের মধ্যে ক্রিকেট খেলছে, এ করছে, তো এদের মধ্যে তাপ প্রবাহ হয়তো লাগে না, কিন্তু অন্য সময়ও হতে পারে একটা আছে। সেটার সঙ্গে আবার শরীরে কি পরিমাণে আমরা জল খেয়েছি, লবণ খেয়েছি, তার উপরে নির্ভর করে আমার শরীরের কি হবে। সিম্পল যদি বললাম যে একটাতে হতে পারে যে আমরা বলি যে অতিরিক্ত গরমে এমনকি পা ফুলতে পারে, তারপরে ঘামাচি হতে পারে, তারপরে আমাদের এক্সোশন হতে পারে, অবসাদ আসতে পারে, বা আমাদের ক্র্যাম্পস হতে পারে। ক্র্যাম্পস মানে মাংসপেশির মধ্যে খিঁচুনি ধরা, কামড়ানো। এই খিঁচুনি কিন্তু নর্মালি যারা অ্যাথলেটদের মধ্যে হয় বা বিভিন্ন রোগের জন্য হতে পারে খিঁচুনি, যেটা ক্র্যাম্পস যেটা, সেটার সঙ্গে
এটাকে আমরা মানে এগুলো হিটের জন্য যেসব অসুখ আমরা বলি সেগুলো একটার সঙ্গে আরেকটার মিল আছে অন্য রোগের সঙ্গে। সেই জন্য আসলে পরে যেমন ডাক্তারের সচেতন হওয়া দরকার, সেগুলোর সম্বন্ধে করা দরকার এবং করে চিকিৎসা করার ব্যাপারে দরকার আছে। এই গরমে সব থেকে বেশি যে প্রবণতাটা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় যে কোথাও বাইরে থেকে এলো, এসেই ফ্রিজ খুলে একেবারে ঠান্ডা জল ঢকঢক করে খেয়ে নিল, এই জিনিসটা কতটা ঠিক? এই জায়গাগুলো এটাতে এমনিতে কিছু নেই, তবে অনেক মানুষের অ্যালার্জির একটা প্রবণতা থাকে, যারা ঠান্ডা সহ্য করতে পারেন না, গরম থেকে এসে ঠান্ডা জল খেলে ওদের গলার মানে ঠান্ডা থেকে ওদের অ্যালার্জির মতন হয়, যেগুলো থেকে ওদের সেখানের মধ্যে ফলে সেই জায়গাতে দেখা যায় পরবর্তী সময়ে প্রদাহের সৃষ্টি হয়, যেটা ইনফ্ল্যামেশন বলি। সেই ইনফ্ল্যামেশনে এখানে সেই জায়গাগুলো ইনফ্লেমড হয়ে গেলে সেটার মধ্যে ইনফেকশন হওয়ার সম্ভাবনা সহজে হয়ে যায়। সেই জন্য আমাদের মানে ঠান্ডা লেগে গলা ব্যথা, সর্দি কাশি হতে পারে। আদারওয়াইজ আমরা বলবো না যে ঠান্ডা জল খেলে পরে কোল্ড ড্রিঙ্কস, আমরা তো কোল্ড ড্রিঙ্কস যখন ঢকঢক করে খেয়ে ফেলি তখন তো কিছু হয় না, খালি জল খেলেই ভাবি যে আমাদের কিছু হবে। সেটা সমস্যার কথা না, যদি ইনফেকশন থাকে তাহলেই হবে। কিন্তু সাধারণত অভিভাবকদের মধ্যে এই চিন্তাটা দেখা যায় যে ছেলেমেয়েরা যখন বাইরে থেকে এসে ঠান্ডা জল খাচ্ছে তখন বলছে না না, এই বাইরে থেকে এসে সাথে সাথে তুই ফ্রিজের জল খাবি না। এইটার মধ্যে সায়েন্স কম, সেগুলো মানে এরকমই আরেকটা জিনিস হচ্ছে যেটা দেখা যায় যে অভিভাবকরা সব থেকে বেশি চিন্তিত থাকেন এই সময়টাতে, যে প্রচণ্ড গরম পড়ছে, তখনই যত রেস্ট্রিকশন আসে সমস্ত খাবার দাবারের উপর। এই গরমকাল এবং খাবার দাবার এই বিষয়টা যদি একটু আলোচনা করেন। এই যে এই সময়টাতে যেটা আমি বলছিলাম যে আমাদের বাড়ে, মোবিলিটি বাড়ে, এবং আমরা শীতের সময় ঘর থেকে বের হই না পারতে, গরমের সময় আমাদের মোবিলিটি বাড়ে, সেই সময় জল পিপাসা পায়, সেই সময় আমাদের শরীর ঠান্ডা রাখার জন্য আমাদের চামড়ার যে রক্তনালীগুলোর মধ্যে সঞ্চালন বাড়ে, ফলে কি হয় এটার ফলে আমাদের খাদ্যনালীতে সঞ্চালন কমে, রক্ত সঞ্চালন কমে যায়। এখন যেখানে সঞ্চালন বেশি হবে সেখানে রোগ কম হবে, রক্ত সঞ্চালন যেখানে বেশি হবে সেখানে মানে রোগ কম হবে। কাজে গরমের সময় ঘামাচি ছাড়া বলতে গেলে অনেক চর্মরোগ বরং আরো কমে, কিন্তু সেই সময়টাতে কি হয়, খাদ্যনালীতে আমার সঞ্চালন, রক্ত সঞ্চালন কমে যায়। কাজে সেই সময়টাতে যদি আমরা যে জিনিসটা আমার হজম কম হবে সেই ধরনের খাবার যদি পরিমাণে বেশি খাই, তাহলে তারপরে দেখা গেল আমি গরমে করছি, তাহলে দেখা যাবে যে হয়তো আমার ইনডাইজেশন হচ্ছে, যেটা আমরা অনেক সময় এটাকে বলি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফ্লু লাইক সিমটম, যেটাতে হয়তো দেখা যাবে গরমে পেশেন্টের মাথা ঝিমঝিম করছে, মাথা ঘুরছে, এটা যেমন সর্দি ভাব হয়ে আছে, অনেকের সর্দিও হয়, অনেকের এসবের জন্য হজম হলো না বলে পেট খারাপের মতো হতে পারে। যার যত বেশি সঙ্গে আগে থেকে রোগ আছে তার তত বেশি হওয়ার সম্ভাবনাটা থাকে। এমনিতে একটা বাচ্চারা যারা অসুস্থতা কম তাদের বেলায় এতটা হওয়ার কথা না, কারণ তারা অ্যাডাপ্ট করতে পারে ভালো, কারণ তারা খেলাধুলা করে ছটফটে থাকে, তাদের অ্যাক্লিমেটাইজেশন অনেকটা বেটার। যারা অসুস্থ রোগী বললাম যে তাদের বেলায় এগুলো আরো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা একটা জিনিস। তো সেই জন্য বোধহয় আমাদের পরিমিত এবং বারে বারে খাওয়াটা বেশি স্বাস্থ্যকর করার থেকে একসঙ্গে অতিরিক্ত খাবার খাওয়া একটু করে অনেক সময়। আরেকটা জিনিস হলো যে ফুড পয়জনিং জিনিসটা, সেটা হলো আমাদের ঘরে যে খাবার থাকে সেই খাবারটা আমরা যখন খাওয়ার পরে যেটা লেফট ওভার থাকে, কিছুটা থাকে, সেই খাবারটাকে কি করা উচিত সেটা না জানলেও ফুড পয়জনিং বাড়ে। আচ্ছা, কি হয় যে আমাদের যে খাবারটা সারাদিন রেখে দিলে পরে সেটার মধ্যে এমনকি ভাতেও, ভাত, ডাল, সবজি, তরকারি এগুলোর মধ্যে রেখে দিলে সেগুলোর মধ্যে জার্ম সৃষ্টি হয়। আচ্ছা, পরবর্তী সময়ে সেই খাবারটাকে যদি আমরা গরম করে খাই তাহলে সেই জার্মের থেকে পয়জন বের হয়। আচ্ছা, খাবারের মধ্যে সেইটা খেলে আমাদের বমি, পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা। তো
সেটা করার জন্য বেস্ট হলো যে, প্রিভেন্ট করার জন্য বেস্ট হলো যে খাবারটা যখন প্রায় ঠান্ডা হয়ে আসছে তখনই এক্সেস যেটা মনে হবে সেটাকে ফ্রিজে রেখে দেওয়া। যেটা রাখা যায়নি, ভেবেছিলাম খাবো, খাওয়া হয়নি, সেই খাবারটা যদি খেতে হয় তাহলে ভালো করে জাল দিয়ে খাওয়া উচিত। রাস্তাঘাটের কাটা ফল, মানে ভালো জলের সোর্স না হলে সেই জল না খাওয়া, সেগুলো দেখা দরকার। এইগুলো আমরা যদি করি তাহলে ফুড রিলেটেড যে আমাদের সমস্যা, এই ফুড রিলেটেড আরেকটা সবথেকে বড় জিনিস যেটা লক্ষ্য করা যায় যে গরমকাল যখন আসে তখন আমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের ফলের রস খেতে চাই বা অন্য কাউকে খাওয়াতে চাই। যদি এবার দেখা যায় যে রাস্তার পাশেই প্রচুর পরিমাণে এরকম ফলের রস বিক্রি করে, তো এটা কতটা হাইজেনিক এটাকে খাওয়া? সেটা মনে হয় না হাইজেনিক। নিজের বাড়িতে এনে কেটে খাওয়াই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়াটাই উচিত। রাস্তাঘাটে সেইখানেই খাওয়া উচিত নয়। তো এখন এই যে বললাম, আমরা নানান রকমভাবে আমরা মানে আমাদের সার্বিক উন্নতির সঙ্গে সঙ্গে আমরা কিছু কিছু জিনিস, খারাপ জিনিসও আমরা করছি যেগুলো স্বাস্থ্যের জন্য খারাপ। রাস্তাঘাটের ধুলোবালি পড়ছে, এগুলো পড়ছে। এই সময়টাতে পেট খারাপ, মানে আন্ত্রিকের রোগ, তারপরে বিভিন্ন রকম জলবাহিত জন্ডিস হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় এই সময়টাতে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে একটা রাস্তার পাশ থেকে ফলের রস কিনে খাওয়া, এটা যদি আমরা প্রিভেন্ট করতে যাই তাহলে দেখা যায় যে আমাদের ডিপেন্ডেন্সি বাড়তে থাকে। যেগুলি প্যাকেজড ফ্রুট ড্রিঙ্ক বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, সেগুলো আমরা কিনে আনছি, এটাও ইনটেক করা কতটা ঠিক? এগুলো দেখা গেছে যে স্টাডিতে দেখা গেছে যে আমরা আস্ত ফল যদি খাই সেটাই আমার হেলথ বেনিফিট আছে, সেগুলো আমাদের রেগুলার খাওয়া উচিত খাওয়ার পরে। কিন্তু যেসব, যদিও এখন বিভিন্ন কমার্শিয়াল বলছে, প্রিপারেশনগুলোতে বলছে যে ফুড পাল্প থাকছে, ফুড থাকছে, কিন্তু তারপরেও ফ্রুট জুস আস্ত ফলের থেকে খারাপ, স্বাস্থ্যের দিক থেকে এগুলো ক্ষতিকারক। সেগুলোর মধ্যে এক্সট্রা সুগার থাকে, সেগুলো ভালো নয়। এবং এই যে ধরুন বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, এগুলো কোম্পানিগুলো যখন বানায় তাদের মধ্যে, সেটার মধ্যে ওরা নুন দেয়। চিনি যেমন আছে, সুইট যেমন আছে, সুগারের সঙ্গে সঙ্গে তারা নুনও দেয়। নুন, আমরা যখন এক্সেস নুন খাই, আমার বডির যে পরিমাণ দরকার তার তুলনায় নুন যখন বেশি হয় তখন বডি সেই নুনটাকে বের করার চেষ্টা করে। বের করার চেষ্টা করতে হলে ব্লাড প্রেশার বাড়াতে হবে, না হলে কিডনি দিয়ে ছেঁকে নুনটা বেরোবে না। ব্লাড প্রেশার বাড়াতে হলে বডিতে জলের পরিমাণ, বডি রিটেন করতে হবে। এখন করে এটাকে করতে হবে। এখন যখন জলের পরিমাণ বাড়বে সঙ্গে সঙ্গে বডিও চাইবে যে ঘামানোর জন্য, কারণ জলটা এক্সেস হয়ে গেছে বিভিন্নভাবে, সেটা বের করার জন্য। আমি যেই ঘামবো আমার তখন ইচ্ছা করবে আবার কোল্ড ড্রিঙ্কস খেতে। আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া মানে প্রেশার বাড়া, মানে কন্টিনিউয়াসলি যত আমি এইসব খাবো আমার ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা বাড়ে। নুনের সঙ্গে আমার ব্লাড প্রেশারের সম্পর্ক আছে, যত নুন খাবো তত বেশি ব্লাড প্রেশার। অনেকেই তো আছে যে ভাত খাওয়ার সময় প্রতিবেলা যখন ভাত খাচ্ছে পাশে এই বেশি পরিমাণ নুন নিয়ে খাচ্ছে। এটা উচিত নয়। নুনটাকে যতটুকু, গরমের দিনে কি এটা, গরমের সময় এক্সট্রা একটু নুন হওয়া দরকার, কিন্তু সেই নুনের পরিমাণ খুব কমই। ধরুন অ্যাপ্রক্সিমেটলি 650 মিলিগ্রামের যদি লবণ বা 700 মিলিগ্রামের লবণ নেওয়া যায় 1 লিটার জলের মধ্যে, সেটাতে অ্যাপ্রক্সিমেটলি 1%। নর্মালি আমরা যে লবণ খাই সেটা ওআরএস এর মধ্যে সেটা অনেক বেশি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমার এই যে এমনিতেই আমার যেটা দরকার সেটা 0.1% দরকার। তার মানে আমার অ্যারাউন্ড মানে 600 to 700 মিলিগ্রামসের মতন লবণ থাকা দরকার 1 লিটার জলে। আচ্ছা, তো সেটা অনেকটা কম। কাজে লবণ একটু থাকা দরকার, কিন্তু মানে পরিমাণে বলতে গেলে নেগলিজেবল। আর দুটো জিনিস আমি খুব স্পেসিফিক্যালি জানতে চাই, সেটা হচ্ছে যে গরমকালে বা কতটুকু জল আমাদের ইনটেক করা প্রয়োজন বয়স অনুযায়ী, বা একটা বয়সের স্ল্যাব অনুযায়ী যদি আপনি বলেন। এটা একটা অ্যাডাল্ট পারসনের গরমের সময় 2.5 লিটার, ম্যাক্সিমাম হয়তো 3 লিটার।
4 লিটার বা তার বেশি খেলে পরে কিডনির যে নিজস্ব সিস্টেম আছে আমাদের বডিটাকে শোধন করার, সেই সিস্টেমটা একটু মানে নষ্ট হয়ে যায়। জল অর্থাৎ আপনি বলছেন যে অতিরিক্ত জল খাওয়া ঠিক নয়। অতিরিক্ত জল খাওয়া ঠিক নয়, আবার একদম জল না খাওয়াটাও ঠিক নয়। আচ্ছা, সেই পরিমাণটা যদি আমাদের দর্শকদের এটা নির্ভর করে, শীতের সময় 1.5 থেকে 2 লিটারের মধ্যে থাকলে চলে, গরমের সময় 2 থেকে 2.5 লিটার হলে চলে, কিন্তু সেটাও স্পেসিফিক নয়, কারণ আমার ডিমান্ড অনুযায়ী আমি আজকে রোদ্রের মধ্যে এখন আমি কাজ করছি, আর আমার হয়তো তখন দেখা যাবে ঘন্টায় হয়তো আমার 2 লিটার বডি থেকে জল বেরিয়ে যাচ্ছে, তো সেই সময়টাতে আমার জল পিপাসা পেলে আমার একটাই হতে সুস্থ মানুষের জল খেলে পরে যদি দেখা যায় যে স্বাভাবিকভাবে প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের রং পরিষ্কার হলুদ নয়, তাহলে বুঝতে হবে যে আমার জলটা অ্যাডিকুয়েট হয়েছে। আচ্ছা, প্রস্রাব যদি হলুদ রঙের হয় তাহলে বুঝতে হবে যে আমার শরীরে জলের পরিমাণ কমে গেছে, আমার জল পিপাসা নর্মালি লাগার কথা এবং খাওয়ার কথা। এরপরেই যেটা আসে, যেটা সব থেকে বেশি সাধারণ মানুষের মধ্যে প্রবণতা দেখা যায়, যে প্রচুর পরিমাণে যখন জলের বদলে ওআরএস ইনটেক করা, এটার কি কোনো লিমিট আছে প্রতিদিন? না, এটার প্রতি নেই, কিন্তু এই যে বললাম এগুলো বানানো হয়েছে আমাদের লুজ মোশনের জন্য। আচ্ছা, লুজ মোশন হলে বা বমি হলে সেগুলোর জন্য। নর্মালি এর চেয়েও আমাদের লবণ কম লাগে, আমরা মেনটেনেন্স ডোজে এইভাবে খাওয়া উচিত না। তাছাড়া বিশেষ করে আমরা যখন মানে যারা আমাদের চর্বি বেশি, তাদের এই রকম ওআরএস বেশি বেশি খেলে তাদের হয়তো এক্সট্রা ক্যালোরি নিচ্ছে। আচ্ছা, সেটাতে ওজন বাড়ার সম্ভাবনা, লিভারে চর্বি জমার সম্ভাবনা আছে। সাধারণভাবে অল্প একটু নুন মিশানো জল হলেই যথেষ্ট, সেটাতে লাগে না, কিছু গ্লুকোজের দরকার পড়ে না। দরকার পড়ে না। আরেকটা জিনিস যেটা এই গরমের দিনে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, ওই ডাইজেশন রিলেটেড প্রবলেম তো একটু একটু হচ্ছেই। এখন যেটা সাধারণত সমস্ত ক্ষেত্রেই, শুধুমাত্র গ্রীষ্মকাল বলে নয়, সারা বছরই দেখা যাচ্ছে যে কোনো রোগ যখন হচ্ছে আমাদের, তখনই সেলফ মেডিকেশন, সোশ্যাল মিডিয়ায় দেখে, বিভিন্ন জায়গায় দেখে, ইন্টারনেট থেকে দেখেই একটা ওষুধ খেয়ে নিচ্ছে। এটা কতটা ঠিক, বা এটাকে কিভাবে? আপনার প্রশ্নের মধ্যে আপনিও নিজেও বুঝতে পারছেন যে আমরা সেলফ মেডিকেশন, আমরা ডাক্তাররাও নিজেরা আমরা মনে করি যে আমার যখন অসুখ হয় তখন আরেকজন ডাক্তার সঙ্গে পরামর্শ নেই যে আমার এই সমস্যা, ডাক্তার নিজে ট্রিটমেন্ট না, আমার নিজের হলেও আমি অন্য কারোর সঙ্গে একটা কনসাল্ট করি। আমি জানি আমারটা ঠিক আছে, তারপরেও আমি চেষ্টা করি যে অন্য একজনের সঙ্গে কথা বলে নিতে, যে এই সমস্যা হচ্ছে, তুমি দেখো, আমার তো মনে হয় আমি এটা নিতে চাইছিলাম। ওরা আমাকে গেলে অনেক সময় বলে, দাদা আপনি তো নিজেই পারেন, আপনি আমার না, তবে একবার ক্রস ভেরিফিকেশন দরকার আছে। সেলফ মেডিকেশন এটা নিজের উপরেও আমরা ডাক্তাররাও অনেকে যারা আছি নিজেরা মনে করি এথিক্যাল প্র্যাকটিস করি বা কিছু করি, আমরা নিজেরাও চেষ্টা করি যে অন্যের একটা জানা থাকলেও আমরা অন্যের একটা মতামত নিতে চেষ্টা করি। সেখানে সাধারণ মানুষের এইভাবে নেওয়াটা একদমই উচিত নয়। এবার দেখা যাচ্ছে যে মানে ডাক্তারের কাছে যাচ্ছে না, কিন্তু ওষুধের দোকান থেকেই বলে, ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসটা প্র্যাকটিসটা দেখাই যায় যে ওষুধের দোকানে বলে নিয়ে নিচ্ছে। এই জিনিসটাকে আপনি কি করে দেখেন? প্রায়ই আমি দেখি এসবের ফলে অসুখটা অত মানে চিকিৎসা হচ্ছে না, ভুল চিকিৎসা হচ্ছে, বা চিকিৎসা হচ্ছে যেভাবে ওষুধটা নেওয়া দরকার ছিল, পুরো কোর্স নেওয়া দরকার ছিল, সেভাবে নিচ্ছে না, তার ফলে নানান রকম সমস্যা হচ্ছে। মানুষের কিছু ভ্রান্ত ধারণা আছে যে সব কিছুর পিছনে একটা গ্যাসের ব্যাপার আছে। হ্যাঁ, তো কিছু হলেই যা কিছু খাক সঙ্গে একটা গ্যাসের ট্যাবলেট খাবে, কিন্তু বডির এগুলো উল্টো ক্ষতি করে। আমি এটার একটা উদাহরণ দিয়ে বলতে পারি, কারণ ডাইরেক্টলি এই জায়গাটাতে গরমের রিলেটেড না বলে আমি এই জায়গাটাতেই বলি। যেমন ধরুন, আমাদের শরীরে আমাদের যে অ্যাসিডটা তৈরি হয় স্টমাকে, সেটা আমার হজম করার জন্য দরকার, এবং সেই হজম করার জন্য যে দরকার, সেটা শুধু হজম করার জন্য না, আমরা যে খাবার খাই সেই খাবারের মধ্যে বিভিন্ন রকম জার্ম থাকে। আচ্ছা, সেই জার্মটাকে অ্যাসিড নষ্ট করে। কাজে বডির এটা একটা ফার্স্ট সেলফ ডিফেন্স ইন্টেস্টাইনের। আমি যখন একটা গ্যাসের ওষুধ খাই, সেই অ্যাসিড কমে। এখন যারা কেমিস্ট্রি নিয়ে বা রসায়ন নিয়ে পড়েছে, জানে, বডি শারীরবিদ্যা নিয়ে পড়েছে, এরা জানে যে আমার শরীরে যখন একটা অ্যাসিড তৈরি হয়, বডি
অ্যাসিড এমনিতে তৈরি করতে পারে না। অ্যাসিড তৈরি করার জন্য আবার সমপরিমাণ এটা অ্যালকালি তৈরি করতে হয়, যেটা বাইকার্বনেট বলি। আচ্ছা, এই বাইকার্বনেট তৈরি হয় এবং এই বাইকার্বনেটটা আবার যেহেতু অ্যাসিডটা বেরিয়ে গেছে, বাইকার্বনেটটাও বের করতে হয়। এবার বাইকার্বনেটটা বের করার যে রাস্তা হলো প্যানক্রিয়াস দিয়ে। প্রথমে অ্যাসিড দিয়ে প্রথমে অ্যাসিডটা স্টমাকে আসে, সেখানে খাবারটাকে ডাইজেশনের করে। এবার অ্যাসিড দিয়ে ডাইজেশনের পরে যখন এটা নিচে যায়, প্যানক্রিয়াস থেকে রসটা বেরিয়ে এসে এইটা দিয়ে আবার ডাইজেশনের প্রক্রিয়া চলে। আচ্ছা, এই অ্যালকালিতে কিছু এনজাইম হজমের ক্ষারক রস, যেটা জারক রস বের হয়, সেটা কাজ করে। বডি কিন্তু এক্সট্রা এই বাইকার্বনেট জমিয়ে রাখে না। আচ্ছা, এখন আমরা যখন এই গ্যাসের ওষুধ খাই, আমরা স্টমাকের অ্যাসিডটাকে কমিয়ে দিচ্ছি, কিন্তু প্যানক্রিয়াস দিয়ে যে জারক রসটা সেটা আসে, সেটাকে ফলে আবার বডিতে এক্সেস অ্যাসিড হওয়ার কথা। সেই অ্যাসিড কি হয়, কিডনি সবটা মানে অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারে না। কিছু করতে গেলে আমাদের বোনের মধ্যে থেকে যেটা ক্যালসিয়াম আছে সেটা বেরিয়ে এসে নিউট্রালাইজ করে। কারণ এই জন্য দেখা গেছে যারা ঘন ঘন দীর্ঘ বছর ধরে গ্যাসের ওষুধ খাচ্ছেন এরকম করা, তাদের মানে বয়স হলে কোমরের হাড় ভাঙা, উরুর হাড় ভাঙা, এগুলো প্রবণতা বাড়ে, মানে বোনগুলো ড্যামেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তাদের এই অ্যাসিডের এত বেশি কন্ট্রোল করতে হয় যে ওদের কিডনিরও মানে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। সম্ভবত এগুলোর সঙ্গে এই যে এত কিডনির পেশেন্ট বাড়ছে, সেগুলোর সঙ্গে সম্ভবত এইরকম আমাদের মানে নিজেদের ডায়াগনোসিস এবং নিজেদের সব মানে অপচিকিৎসার জন্য আমাদের অনেক কিছু রোগ হচ্ছে। আচ্ছা, একদম আমরা একদম আমাদের মূল আলোচনায় ফিরে আসি যে তাপপ্রবাহ এবং গরমের বিষয় নিয়ে এবং সেই সম্পর্কিত যে শারীরিক সমস্যাগুলো হয়। একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আমরা যদি একেবারেই সাম আপ করতে চাই, আমাদের যারা আজকের অনুষ্ঠানের দর্শক বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু সাজেশন বা টিপস আপনি দেন যে কি। প্রথম কথা হলো যে আমাদের রেগুলার একটা এক্সারসাইজ দরকার আছে, যাতে আমরা গরমটাকে একটু বেটার সহ্য করতে পারি, 1 নম্বর। 2 নম্বর হলো ঢিলে ঢালা সুতির কাপড় পরা, এবং 3য় হলো গরমে দরকার না পড়লে আননেসেসারি ঘোরাঘুরি না করা। যারা বয়স্ক মানুষ বিভিন্ন রকম রোগে ভুগেন বা সাইকিয়াট্রি মেডিসিন খান, তাদের এক্সট্রা প্রিকশন নেওয়া উচিত। রোদের মধ্যে ওদের জন্য কাজ না করা, তাড়াতাড়ি ঠান্ডা জায়গায় আসা, জল যথেষ্ট নেওয়া, সঙ্গে একটু নুন নেওয়া। অতিরিক্ত নুন নেওয়াটা আবার খারাপ। তো এইগুলো ব্যবস্থা করা দরকার আছে, তাহলে বোধহয় আমাদেরকে ইয়ে করতে পারবো। পাশাপাশি অবশ্যই আমাদের ডাক্তারদের সচেতনতা বাড়ানো দরকার। ফরচুনেটলি বিগত 1-2 বছরের মধ্যে কোনো সারা ভারতবর্ষে মানে হিট স্ট্রোক থেকে মৃত্যুর কোনো ইয়ে নেই, কিন্তু যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে 2012 পর্যন্ত যে 1 দশক ছিল, সেই দশকে আগের দশকের থেকে অনেক বেশি ডেথ ছিল। এখন হয়তো মানুষের সচেতনতা বেড়েছে, সেই জন্য এটা যাচ্ছে না, বা এমন হতে পারে যে ডাক্তাররা এটাকে আর ওইভাবে ডায়াগনোসিস লিখছে না। যেভাবেই হোক তাপ প্রবাহ বাড়ছে, এবং সেটা থেকে আমার মনে হয় এ করার জন্য আমাদের যা দরকার সেটা হলো নিজেদেরকে নিজেদের সচেতন রাখা এবং সুস্থ থাকার জন্য চেষ্টা করা। একদম অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নমস্কার। দর্শক বন্ধুরা, আজকে চর্চায় আমরা আলোচনা করছিলাম আমাদের চারপাশের যে ক্রমবর্ধমান তাপমাত্রা, সেই তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের শারীরিক কী কী সমস্যা হয় এবং সেই সমস্যাগুলো থেকে উত্তরণের কি উপায় আছে। কিন্তু আমরা যদি আরেকটু বৃহৎভাবে দেখতে চাই, তাহলে এর সমাধান বোধহয় আমাদের নিজেদের হাতেই আছে। একমাত্র সমাধান হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা। এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে আমাদেরকে উষ্ণায়ন থেকে বিরত থাকতে হবে, ফসিল ফুয়েল বার্নিং রিডিউস করতে হবে এবং বেশি বেশি করে গাছ লাগাতে হবে। প্রকৃতির প্রতি সংবেদনশীলতা আরও বেশি পরিমাণে বাড়াতে হবে। তাহলে বোধহয় আগামী দিনগুলিতে আমাদের শারীরবৃত্তীয় যে সমস্যাগুলো হয়, কিংবা বিভিন্ন সিজনে যে বিভিন্ন এপিডেমিক কিংবা ডিজিজেসগুলো অ্যাপিয়ার হয়, সেগুলো থেকে আমরা
পার পেতে পারি। তবু যেহেতু আমরা এখন তীব্র দাবদাহের মধ্যে দিয়ে যাচ্ছি, ডাক্তারবাবু খুব সুন্দর করে সংক্ষেপে এবং খুব যুক্তি দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন যে কি কি আমাদের করতে হবে, খুব বুঝে শুনে চলতে হবে, এবং সব থেকে যেটা জরুরি ডাক্তারবাবু বলছেন সেটা হচ্ছে যে সচেতন থাকা। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দূরদর্শন ত্রিপুরা, দেখতে থাকুন। নমস্কার।